আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় মানব প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিগত 2 দিন দুটো আলোচনা করেছি, দুটো অনলাইন ক্লাস নিয়েছি আমরা। সেখানে মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা বলেছি। আজকেও আমরা এই আলোচনার একেবারে শেষ দিকে এসেছি। আশা করছি আজকের মাধ্যমে এটাকে শেষ করা যায় কিনা দেখি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি এগুলো? চেনো এদেরকে? চেনো? চেনো? হ্যাঁ, এরাই হচ্ছে সেই ব্যাকটেরিয়া, জীবাণু। এই জীবাণুকে ভক্ষণের জন্য আমাদের দেহের যে শ্বেতকণিকা নিয়ে আমরা অনেক কথা বলেছি। তো এই জীবাণুকে চেনার জন্য, জানার জন্য, বা জীবাণুকে আমাদের শ্বেতকণিকার সামনে উপস্থাপনের জন্য আমাদের দেহে কিছু সিস্টেম রয়েছে, অ্যান্টিবডি সিস্টেম। হ্যাঁ, আমরা আজকে সেই অ্যান্টিবডি সিস্টেম সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা এই প্রতিরক্ষার ক্লাসের শেষের দিকে রয়েছি এই চ্যাপ্টারে। শুরুতেই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা এই 10ম অধ্যায়ের 3 নাম্বার লেকচার, অর্থাৎ আজকের 3 নাম্বার ক্লাস মানবদেহের প্রতিরক্ষায়। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল মিজান স্যার বায়োলজি, JGMC, তোমরা অনেকেই এটা ফলো করো, সাবস্ক্রাইব করে রেখেছো। যদি কেউ নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আমি যদিও আমার ক্লাসগুলো আমাদের ফেসবুক পেজে, কলেজের পেজে আপলোড করছি, ব্যক্তিগত পেজে আপলোড করছি, কিন্তু ইউটিউবে তুমি যদি এখানে সাবস্ক্রাইব করে রাখো, সবগুলো ক্লাস একেবারে সুন্দরভাবে সিরিয়ালি পেয়ে যাবে। আশা করি সেটি ভুল করবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনায় আমাদের কি কি শিখন অর্জন হবে, কি কি শিখন ফল আমাদের থাকবে, আমরা যদি এক নজরে একটু দেখি। দেখো, আজকের এই আলোচনা শেষে, আজকের এই পাঠ শেষে তোমরা প্রতিরক্ষা ব্যবস্থায় যে অ্যান্টিবডির ভূমিকা, অ্যান্টিবডি এক ধরনের বিশেষ প্রোটিন, আমরা সেগুলোতে যাব। হ্যাঁ, এই অ্যান্টিবডির ভূমিকা কি সেটি কিন্তু তোমরা ব্যাখ্যা করতে পারবে। তারপরে দেখো, অ্যান্টিবডির যে কতগুলো প্রকারভেদ আছে, আজকের এই ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে করো, সে অ্যান্টিবডির প্রকারভেদগুলো তোমরা বলতে পারবে, জানতে পারবে, এবং অ্যান্টিবডিগুলো কিভাবে কাজ করে, অ্যান্টিবডির যে কর্মপদ্ধতি, সেটিও কিন্তু তুমি সুন্দর করে বর্ণনা করতে পারবে। ঠিক আছে? এরপরে দেখো, প্রতিরক্ষা ব্যবস্থায় যে ভ্যাকসিনও এক ধরনের অ্যান্টিবডি তৈরিতে কাজ করে। হ্যাঁ, আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করব। প্রতিরক্ষা ব্যবস্থায় ভ্যাকসিনের একটি বিশেষ ভূমিকা আছে, সেটি নিয়েও আমরা এখানে আলোচনা করব। সেটিও তুমি ব্যাখ্যা করতে পারবে আজকের এই পাঠ যদি মনোযোগ দিয়ে তুমি দেখো। তারপরে বিভিন্ন প্রকার রোগের টিকা, আমাদের এই ভ্যাকসিনগুলোর মধ্যে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ভ্যাকসিন আমরা ব্যবহার করি, সেই ভ্যাকসিনগুলো সম্পর্কেও তোমরা ধারণা অর্জন করবে। এবং ফাইনালি, প্রতিরক্ষা ব্যবস্থায় এই যে ভ্যাকসিন, টিকা বা অ্যান্টিবডি বা আমাদের যে বিভিন্ন কোষগুলো আছে, এগুলো কিন্তু মেমোরি সেল হিসেবে অবস্থান করে, স্মৃতিকোষ। এই স্মৃতিকোষগুলো কিভাবে কাজ করে সেটিও আমরা সবশেষে, তাহলে আজকে অনেকগুলো আলোচনার বিষয়, আমরা একে একে শুরু করি। ঠিক আছে? হ্যাঁ, তুমি কিন্তু আজকের এই আলোচনাগুলোকে একেবারে শুধুমাত্র পরীক্ষার জন্য পড়া এটি ভাববে না। দেখো, চারিদিকে যে প্যান্ডেমিক কন্ডিশন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা যদি ঠিক মতো কাজ না করে, তাহলে আমরা এগুলোকে কিভাবে প্রতিরোধ করব, এই চিন্তা থেকে যদি তুমি জানার জন্য, বোঝার জন্য এটাকে পড়ালেখা করো, দেখবে যে তোমার অনেক সুন্দরভাবে জিনিসগুলো মনে থাকছে। আর যদি মনে করো একটা বোঝার মতো পরীক্ষার পড়া, এইভাবে দেখলে তোমার কাছে কিন্তু এগুলো সত্যিই একটা বড় বোঝা হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখি, দেখো, প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা। অ্যান্টিবডি কিভাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কাজ করে, সেটি আমরা দেখব। প্রথমে আমরা বলছি যে দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় জিপি কি? গ্লাইকোপ্রোটিন, গ্রামীণ ফোন নয়, গ্লাইকোপ্রোটিন। এক ধরনের গ্লাইকোপ্রোটিন যা রোগ ব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট জীবাণুকে, অ্যান্টিজেনকে কি করে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এদেরকে ধ্বংস করে বা ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, সেগুলোকে আমরা বলছি অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের বিশেষ প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, জিপি।
যেগুলো জীবাণুকে ধ্বংসের জন্য বা জীবাণুকে ধ্বংসের প্রয়োজনীয় পথ তৈরির জন্য এগুলো কাজ করে। তাহলে প্রত্যেকটি অ্যান্টিবডি এক ধরনের কি ইমিউনোগ্লোবিউলিন, অর্থাৎ এক ধরনের বিশেষ প্রোটিন, যেটাকে আমরা সংক্ষেপে বলি আইজি। ইমিউনোগ্লোবিউলিন, ইন্সপেক্টর জেনারেল মনে করুন না আবার, হ্যাঁ আইজি এক ধরনের বিশেষ প্রোটিন অণু। এই প্রত্যেক অ্যান্টিবডিতে আবার দেখো কিছু পরিবর্তনশীল অংশ আছে, কিছু স্থায়ী অংশ আছে। পরিবর্তনশীল অংশ কি করতে পারে? ওই যে জীবাণুর সাইজ অনুযায়ী, জীবাণুর ধরন অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারে, এবং পরিবর্তন করে সে ওই জীবাণুর সাথে একটা লক অ্যান্ড কি এর মতো আটকে যায়, ধরে ফেলে। হ্যাঁ, পরবর্তীতে এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একটি কমপ্লেক্স, এই যে দেখো এই জায়গায় আমরা বলছি একটি সুনির্দিষ্ট অ্যান্টিজেন মানে চিহ্নিত করে লক অ্যান্ড কি পদ্ধতিতে, হ্যাঁ, আটকে অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স তৈরি করে। তারপর কি হচ্ছে জানো, দেখো এই কমপ্লেক্সটা, অর্থাৎ যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করলো, এই কমপ্লেক্স পুঞ্জীভূত হয়ে অন্যান্য অ্যান্টিবডির বা অন্যান্য যে আমাদের ঘাতক সেলগুলো আছে জীবাণুকে মেরে ফেলার, সেগুলোর আক্রমণের শিকার হয়। এইভাবে আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সচল রয়েছে। ঠিক আছে, কিছু অ্যান্টিবডি দ্রবণীয় অ্যান্টিজেনের সাথে, অর্থাৎ যে জীবাণু বা ফরেন বডি আমাদের দেহে প্রবেশ করে, সেগুলোর সাথে বন্ধনের ফলে বড় বড় কণায় পরিণত এবং অধক্ষিপ্ত হয়, মানে বড় বড় দলায় পরিণত হয়। তখন কি করে? সহজেই ম্যাক্রোফেজ, অর্থাৎ আমাদের দেহের যে শ্বেতকণিকা, হ্যাঁ, রাক্ষসী কোষ পড়েছিলাম, খেয়াল করে দেখো, হ্যাঁ, সেই ম্যাক্রোফেজের আক্রমণের শিকার হয় এবং দেহের ভিতরে যে জীবাণুগুলো প্রবেশ করে, বিষাক্ত পদার্থ যেগুলো, সেগুলোকে একেবারে ধ্বংস করে দেয়, বিষময়তাকে নিষ্ক্রিয় করে দেয়। এইভাবে আমাদের দেহে জীবাণু বা যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এগুলোকে বিষময়তাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তাহলে একটা অ্যান্টিবডির গঠন আমাদের একটু দেখা দরকার। এই যে দেখো সেই অ্যান্টিবডির গঠনটাই আমরা এখানে দেখছি। তো এই ছবিটা যদি লক্ষ্য করো, দেখো এই অংশটুকু, ওই যে যেটাকে আমরা এই যে উপরের অংশটুকু চিহ্নিত করে রেখেছি, এটি হচ্ছে পরিবর্তনশীল অংশ। তার মানে কি, এইটা অ্যান্টিজেনের আকৃতি অনুযায়ী সেই এই অংশটুকু পরিবর্তন করতে পারে। মনে করো তোমার এখানে ভি আকৃতির একটা কিছু আছে, তাহলে তুমি যদি এখানে এল আকৃতির কিছু ওর সাথে যদি ভিড়াতে চাও, আটকাবে? তোমার ভি এর মতো করে এখানে শেপ সাইজ তৈরি করে এটাকে আটকাতে হবে। ঠিক অ্যান্টিজেন যেরকম ভাবে মানে তারা ছড়িয়ে থাকে, ঠিক অ্যান্টিবডি ওই রকম তার আকার মানে আকৃতি পরিবর্তন করে অ্যান্টিজেনকে ধরার চেষ্টা করে। এই জন্যই বলছি এটি হচ্ছে পরিবর্তনশীল অংশ, যেটি বিভিন্নভাবে পরিবর্তন হতে পারে। আর উপরের এই শৃঙ্খলকে আমরা বলি হালকা শৃঙ্খল। এই মাঝখানে হালকা এবং ভারী শৃঙ্খলের মাঝখানে যে অংশটুকু থাকে সেটিকে বলি আমরা কবজা। হ্যাঁ, কবজা, এই যে কবজা। আর এখানে এই দুটোর মাঝে যে বন্ধন থাকে এটিকে বলি আমরা ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড বন্ধন দ্বারা এগুলো পরস্পর যুক্ত থাকে। আর পরিবর্তনশীল অংশের যেই জায়গাতে অ্যান্টিজেনকে অ্যান্টিবডি যুক্ত করে সেটিকে বলি আমরা প্যারাটপ। ওকে, আর এই অঞ্চলগুলো স্থায়ী অঞ্চল, আর এইটা হচ্ছে তোমার পরিবর্তনশীল অঞ্চল যেটা আমরা বললাম। আর এই নিচের দিকে এটি ভারী আর এটি হচ্ছে হালকা। ওকে, এরকম অনেক অ্যান্টিজেন আছে, যেমন আইজিজি, আইজিএ, আইজিই, আইজিডি আর আইজিএম। দেখো অনেকগুলো একসাথে ডাইসালফাইড বন্ধন দ্বারা কিন্তু পরস্পর যুক্ত রয়েছে। এখানে এরকম ছবি তোমাদের অনেক বইতে দেওয়া আছে, আমি জাস্ট তোমাদের জানার জন্য একটু লিখেছি এখানে। তাহলে এই যে হালকা ভারী সংযোগকারী শৃঙ্খল ডাইসালফাইড বন্ড, যেটা আমরা আগের একটা চিত্রতে দেখে আসলাম। ঠিক আছে, এখন যদি আমরা এই বিভিন্ন প্রকার অ্যান্টিবডি, আমরা একটু আগে চিত্রতে যেগুলো দেখলাম তারই একটা টেক্সট আকারে আমরা প্রকার ভেদ করব। অর্থাৎ একটা মানুষের দেহে কয় ধরনের অ্যান্টিবডি পাওয়া যায় এবং এগুলো কিভাবে মানুষ অর্জন করে বা তার দেহে জন্মগতভাবেই পায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানবো। তো অ্যান্টিবডিতে যে ভারী শৃঙ্খল আমরা একটু আগে দেখলাম ছবিতে, হ্যাঁ, ওই যে নিচের দিকে যে ভারী শৃঙ্খল, এই ভারী শৃঙ্খলে যে অ্যামিনো অ্যাসিড, কারণ আমরা আগেই বলেছি অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের প্রোটিন, আমিষ। হ্যাঁ, তো এই প্রোটিনে অ্যামিনো অ্যাসিড থাকবে। আমরা জানি 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রোটিন গঠিত, সেটা আমরা সেই ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায়ে পড়ে এসেছি। তো এই অ্যান্টিবডিতে ভারী শৃঙ্খলে যে অ্যামিনো অ্যাসিডের ক্রম বা অ্যামিনো অ্যাসিডের বিন্যাস, এই ক্রমের ভিত্তিতে আমরা এই 5 ধরনের অ্যান্টিবডি পেয়েছি বা 5 ধরনের অ্যান্টিবডিতে ভাগ করা যায়। তাহলে এই 5 ধরনের অ্যান্টিবডি কি কি? প্রথমে যদি আমরা দেখি, দেখো আইজিজি। আইজিতে কি? ইমিউনোগ্লোবিন। হ্যাঁ, গুড, ইমিউনোগ্লোবিন জি। দেহের মোট ইমিউনোগ্লোবিনের
4/3 হচ্ছে আইজিজি। ওই সেই 4/3 জল আর 1 স্থল, তার মানে জলের সবটুকু জুড়ে আইজিজি। ঠিক আছে, হ্যাঁ, দেহের মোট ইমিউনোগ্লোবিনের 75% হচ্ছে আইজিজি। এবং এটি দেখো রক্ত, লসিকা, হ্যাঁ, অন্ত্র, টিস্যু, বিভিন্ন তরল এগুলো থাকে। এবং এটাই একমাত্র অ্যান্টিবডি যেটি গর্ভাবস্থায় অমরার মাধ্যমে ভ্রূণদেহে প্রতিস্থাপিত হয়। তার মানে এই অ্যান্টিবডিটা আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই যে মায়ের দেহের সাথে আমাদের নাভির সাথে যে কানেক্টিভিটি ছিল, প্লাসেন্টা অমরা, সেই প্লাসেন্টার মাধ্যমে বা অমরার মাধ্যমে এটি কিন্তু ভ্রূণদেহে বাহিত হয়। অর্থাৎ মানব সন্তান যখন মাতৃগর্ভে বেড়ে ওঠে, তার বডিতে এই অ্যান্টিবডিগুলো স্থানান্তরিত হয়। দেখো, তুমি যদি এগুলো জানার জন্য, মানে নিজের গঠন, নিজের বডির বিষয়গুলো সম্পর্কে তুমি যদি জানার আগ্রহ নিয়ে যে পড়ো বা এই ক্লাসটা দেখো, তাহলে কিন্তু তোমার অনেক ভালো লাগবে। আর যদি তুমি মনে করবে কি এক বোরিং বিষয়, এগুলো অ্যান্টিবডি, আইজি, আইএম, আইসি, এইগুলো যখন তুমি মনে করবে, তখন তোমার কাছে কিন্তু এটা অনেক সত্যি বিরক্তিকর মনে হবে। এই জন্য রিডিং ফর প্লেজার, হ্যাঁ, আনন্দের জন্য পড়তে হবে, তোমাকে আনন্দ খুঁজে বের করতে হবে পড়ার মাঝে। তাহলে আইজিজি দেখলাম। এরপরে আসি, দেখো আইজিএম, অর্থাৎ আমাদের দেহের মোট ইমিউনোগ্লোবিনের 5 থেকে 10% হচ্ছে এই আইজিএম। ওকে, এই আইজিটা অর্থাৎ এই ইমিউনোগ্লোবিন অ্যান্টিবডি সিস্টেম কি করে? কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে এবং বহিরাগত কোষগুলোকে পরস্পর আসঞ্জিত করে। বাইরে থেকে যে কোষগুলো প্রবেশ করে, সেগুলোকে একটির সাথে আরেকটিকে সংযুক্ত করে, যেটাকে বলি আমরা আসঞ্জিত করে, হ্যাঁ, সংযুক্ত করে। তো এই কাজে আমাদের এই আইজিএম কাজ করে। তাহলে কয়টা গেল? অনেক বিন্দু বিন্দু পার হয়ে গেল, 2টে গেছে মাত্র। ঠিক আছে, আরো 3টে আছে। আইজিএ, আমাদের দেহের মোট ইমিউনোগ্লোবিনের নিয়ার অ্যাবাউট 15% হচ্ছে আইজিএ। আমাদের জনন, শ্বসন তন্ত্র প্রভৃতির মিউকাস পর্দায় কিন্তু এই অ্যান্টিবডিগুলো অর্থাৎ আইজিএ অবস্থান করে। মাতৃদুগ্ধের মাধ্যমে এটি কিন্তু সন্তানের দেহে বাহিত হয়। অর্থাৎ ওই যে সন্তানের বডিতে, মায়ের দেহ থেকে যখন সন্তান শাল দুধ পান করে, হ্যাঁ, ওই দুগ্ধের মাধ্যমে মায়ের দেহ থেকে সন্তানের দেহে এই অ্যান্টিবডি স্থানান্তরিত হয়। এখন মনে করো, একজন সন্তান যদি মাতৃদুগ্ধ পান না করে বড় হয়, তাহলে কি সে অ্যান্টিবডি পাবে? পাবে না। এই জন্য মাতৃদুগ্ধ পান করানো কিন্তু মায়ের জন্য উপকার, সন্তানের জন্য তো অবশ্যই উপকার। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে আইজিডি। আইজিডি, দেহের মোট ইমিউনোগ্লোবিনের 1%-এরও কম হচ্ছে আইজিডি। রক্ত, লসিকা এবং লিম্ফোসাইট বিতে এটি পাওয়া যায়। আইজিডিটা কি করে? বি কোষকে সক্রিয় করা এবং এর কাজ নিয়ন্ত্রণ করতে এর ভূমিকা রয়েছে, অর্থাৎ আইজিডি। আরেকটি বাকি আছে, সেটা হচ্ছে আইজিই। এটা আরো কম, অর্থাৎ দেহের মোট ইমিউনোগ্লোবিনের অর্থাৎ মোট অ্যান্টিবডির 0.1% হচ্ছে আইজিই। এটা বি কোষ, মাস্ট কোষ এবং বেসোফিলে পাওয়া যায়। অ্যালার্জিক সাড়া এবং হিস্টামিন ক্ষরণে, অর্থাৎ দেহের ভিতরে যে কোনো ফরেন বডি আসলেই, যে সর্দি কাশি বা যে কোনো ধরনের, আসলে একটু কাশি আসছিলই তো ভাবলাম এই সুযোগেই বের করে দিই, কারণ এটাই এক ধরনের হিস্টামিনের ক্রিয়া, সর্দি কাশি যেগুলো, হ্যাঁ, এই হিস্টামিন ক্ষরণে কিন্তু এই আইজিই এটা এক ধরনের উদ্দীপনা যোগায়। ঠিক আছে, এখন আমরা দেখি অ্যান্টিবডি কিভাবে কাজ করে, অ্যান্টিবডির কার্যক্রম কি। দেখো, অ্যান্টিবডি কিন্তু এই যে কাজকর্ম সম্পাদন করে, এটাকে আমরা 3টা শিরোনামে আলোচনা করব। মানে 3টি ভাবে এরা কাজ করতে পারে। একটি হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, ওই যে মাঝে মাঝে দেখলাম অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। তো এখানে ডাইরেক্ট অ্যাকশন, জীবাণুর বিরুদ্ধে সরাসরি আক্রমণ। ওই যে জীবাণু দেখা যাচ্ছে, ঠাই করে গুলি করে মেরে দিল, ডাইরেক্ট অ্যাকশন। এটি হচ্ছে প্রত্যক্ষ আক্রমণ। আরেকটি হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিনকে সক্রিয় করা। তাহলে ডাইরেক্ট অ্যাকশন জীবাণুর বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে জীবাণুকে মেরে ফেলবে। আর কমপ্লিমেন্ট প্রোটিনকে সক্রিয়করণে যেটি হয়, এক ধরনের বিশেষ কমপ্লিমেন্ট প্রোটিনকে অ্যাক্টিভ করার মাধ্যমে ওই জীবাণুকে একটা নির্দিষ্ট জায়গায় উপস্থাপন করা হয়, করে তখন তাকে অন্য কিছু দিয়ে মারা হয়। সহজ উদাহরণ দিই, মনে করো মিস্টার XYZ যে আমার শত্রু, সে তোমারও শত্রু। আমি কি করলাম? আমি নিজে তাকে আঘাত না করে এমন বুদ্ধি আটলাম যে তুমি যেন তাকে আঘাত করো। তাহলে আমার উপকার হলো না?
হ্যাঁ, তুমি সেই কমপ্লিমেন্ট প্রোটিন, ওই কমপ্লিমেন্ট প্রোটিনকে সক্রিয় করার জন্য আমি কাজ করেছি, কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট ওকে মারি নাই। এইভাবেও যদি আমরা করি তাহলে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণের মাধ্যমে অ্যান্টিবডি যে কাজটি করে তার সাথে আমরা এটাকে তুলনা করতে পারি। এরপরে আসো সংক্রমণের বিস্তার রোধ, অর্থাৎ কোনো জায়গায় কোনো স্থানে যদি জীবাণুর সংক্রমণ ঘটে ওই সংক্রমণটা যাতে আর কোনো দিকে ছড়িয়ে না পড়ে, এই যে বিস্তার রোধ, এটি আরেকভাবে, অর্থাৎ ওই জায়গাতে এমন একটা ইনফ্লামেশন তৈরি করা হয় যাতে ওই রেঞ্জ পার হয়ে অন্য কোথাও না যায়। আমরা অনেক সময় কি করি, কোনো জায়গায় পচন ধরলে ঘিরে রাখি যে এই জায়গা থেকে যেন অন্য জায়গায় না যায়, বাবা এর মধ্যেই থাকবে। ঠিক আমাদের বডিতেও যখন কোনো জীবাণু আক্রমণ করে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যেন সীমাবদ্ধ থাকে, এইভাবে অ্যান্টিবডি সিস্টেম আমাদের সংক্রমণের বিস্তার রোধ করে। ওকে, এখন এই তিনটি পদ্ধতি যেটা আমরা প্রথমে বললাম অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, এটি কিভাবে করে দেখো। প্রথমে যেটি করে, যে প্রক্রিয়ায় রক্ত বা লসিকা সুনির্দিষ্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রিয়ার ফলে রোগ সৃষ্টিকারী বহিরাগত অণুজীব বা কণাগুলোকে দলা পাকিয়ে নিশ্চল নিষ্ক্রিয় করে দেয়, সেটাকে আমরা বলি স্তূপীকরণ। আমি সহজ উদাহরণ দিই, ওই যে সকালবেলা রাস্তা ঝাড়ু দেয় না পৌরসভার লোকজন, তারা কি করে, ওই ময়লা আবর্জনা কি করছে, ঝাড়ু দিয়ে দিয়ে এক জায়গায় স্তূপ করে করে রেখে দিচ্ছে। পরে ওই যে ময়লার গাড়ি যখন আসছে তারা একবার বেলচা দিয়ে তুলে তুলে গাড়িতে তুলছে। হ্যাঁ, আমরা এটাতে মিল খুঁজে পেতে পারি। অর্থাৎ এই প্রথমত স্তূপীকরণ হয়, অ্যাগ্লুটিনেশন বলি আমরা যেটাকে, অর্থাৎ অ্যান্টিবডি সিস্টেম এই জীবাণুগুলোকে একটার সাথে একটা আটকে ধরে ধরে এক জায়গায় স্তূপ করে, জমা করে রাখে। ফলে খুব সহজেই ম্যাক্রোফেজ, দেখো শেষে আমরা এই কথা বলছি, খুব সহজেই ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল শ্বেতকণিক তখন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে গ্রাস করে দেয়। তাহলে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলকে যদি আমি ওই পৌরসভার গাড়ির সাথে তুলনা করি, ওই যে তুলে তুলে নিয়ে যাচ্ছে, তাহলে তো মিলে গেল। আর স্তূপীকরণ যেটা অ্যান্টিবডি করছে, জমা করে রাখছে। কথা ক্লিয়ার? হ্যাঁ। আরেকটি হচ্ছে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণের পরের ধাপ হচ্ছে অধঃক্ষেপণ, অর্থাৎ যে প্রক্রিয়ায় দ্রবণীয় অ্যান্টিজেনের যেমন টিটেনাস, টক্সিন, আণবিক যৌগ, হ্যাঁ, তারপরে এই যে তোমার প্রিসিপিটিন, এই যে অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়ার ফলে বড় জালিকাকার অদ্রবণীয় বস্তু হিসেবে অধঃক্ষিপ্ত হয়, এটাকে বলে অধঃক্ষেপণ। এরপরে কি করা হয়, নিউট্রালাইজেশনের চেষ্টা করা হয়, অর্থাৎ তাকে প্রশমন করার চেষ্টা করা হয়। মানে আগেই তো মেরে ফেলবো, ডাইরেক্ট অ্যাকশন এরকম নয়, আগে যদি মনে করো কোনো রকমের বুঝিয়ে সুঝিয়ে যা বাবা তোরা যা, সেক্ষেত্রে প্রশমন করে তাদেরকে ফিরিয়ে দেওয়া যেতে পারে বা প্রশমিত করে তাদেরকে ভালো করা যেতে পারে। এরপরে কি হয়, বিশ্লিষ্টকরণ। কিছু কিছু শক্তিশালী অ্যান্টিবডি আছে যেটি কি করে, ওই বহিরাগত অণুজীব বা জীবাণুর ঝিল্লিকে আক্রমণ করে এবং ঝিল্লি বিদীর্ণ করে দিয়ে অণুজীবের দেহকে ফাটিয়ে, লাইসিস, ওই যে লাইটিক চক্র ব্যাকটেরিয়াতে পড়েছিলাম না, তো এরকম লাইসিস ঘটিয়ে বিশ্লেষণ করে ফেলে, যেটাকে বলি আমরা বিশ্লিষ্টকরণ বা লাইসিস। ওকে, তারপরে যেটি হচ্ছে দ্বিতীয় ধাপে, যেটি আমরা বললাম কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণের মাধ্যমে যেটা হয়, তো অন্তত 20 ধরনের প্লাজমা প্রোটিন এমন এক ধরনের আন্তঃসম্পর্কিত গ্রুপ বা নিষ্ক্রিয়ভাবে রক্তে সংবহিত হয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে, যেটাকে বলি আমরা কমপ্লিমেন্ট সিস্টেম। ঠিক আছে, এই কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণের মাধ্যমে কিন্তু এই দেহের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ়করণে অ্যান্টিবডি সিস্টেম কাজ করে। তো এর ক্ষেত্রে প্রথম যে কাজটি করে সেটি হচ্ছে অপসোনাইজেশন, অর্থাৎ দেহে যে জীবাণু বা অ্যান্টিজেন প্রবেশ করে, এই জীবাণু বা অ্যান্টিজেনকে অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স সিস্টেমের মাধ্যমে এই নিউট্রোফিল ম্যাক্রোফেজকে প্রচন্ডভাবে ফ্যাগোসাইটোসিসে উদ্বুদ্ধ করে। মানে ধরে নিয়ে এই পিটা মার খা তোরা, এরকম ভাবে যে উদ্বুদ্ধ করে, এই উদ্বুদ্ধকরণের প্রক্রিয়াকে বলি আমরা অপসোনাইজেশন। মনে থাকবে? হ্যাঁ, অপসোনাইজেশন। অনেক সময় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে অপসোনাইজেশন কি, সেক্ষেত্রে তোমরা সুন্দর করে এটি বলবে। তাহলে এভাবে কম সময়ে শতগুণ বেশি সংখ্যক ব্যাকটেরিয়া গ্রাসে ফ্যাগোসাইটোসিস মানে ফ্যাগোসাইট গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপসোনাইজেশনের মাধ্যমে। এরপরে এখানেও দেখো লাইসিস হচ্ছে, তাহলে প্রথমে অপসোনাইজেশন এন্ড দেন লাইসিস, হ্যাঁ, অর্থাৎ লাইটিক কমপ্লেক্স তৈরি করে এই কাজটি সম্পন্ন করে। এরপর স্তূপীকরণ, আমরা যেটা আগের ক্ষেত্রেও বলেছি স্তূপীকরণ। এরপরে সেখানে যদি কোনো ভাইরাস থাকে তাহলে ভাইরাসকে প্রশমিত করে এবং কেমোট্যাক্সিসের মাধ্যমে বা কেমিক্যালি সাড়া প্রদানের মাধ্যমে, যেটা আমরা আগের দিনে বলেছি, ওই জায়গায় ওই টিস্যুর স্থানে এক ধরনের রাসায়নিক সংবেদের প্রতি সাড়া দেওয়া, যেটাকে আমরা কেমোট্যাক্সিস বলি। তখন কমপ্লিমেন্ট সিস্টেমের কিছু প্রোটিন ফ্যাগোসাইটকে কেমোট্যাক্সিসের প্রতি সাড়া দিতে আকৃষ্ট করে।
তখন ওই গন্তব্যস্থলে ফ্যাগোসাইট অর্থাৎ ম্যাক্রোফেজ, নিউট্রোফিল এগুলোর সহায়তায় যে জীবাণুগুলো সেখানে প্রবেশ করে এই ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করে এবং তখন ধরে ধরে খায়, ধ্বংস করে ফেলে। এই যে মাস্ট কোষ বেসোফিল সক্রিয়করণের মাধ্যমে মূলত এগুলোকে একেবারে নিষ্ক্রিয় করে ফেলে। 3 নম্বর পয়েন্টে আমরা যেটি বলছি সেটি হচ্ছে সংক্রমণের বিস্তার রোধ। এটা কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ নয়, এটি সংক্রমণের বিস্তার রোধ হবে। হ্যাঁ, কিছু অ্যান্টিবডি যেমন IgE এটি কি করে, সারার বিষয়টি ত্বরান্বিত করে এবং যে কোনো স্থানে 4টি মৌলিক ধারাবাহিক লক্ষণ প্রকাশিত হয়। যেমন কোনো জীবাণুর আক্রমণ যখন হবে, ক্ষতস্থানটা লাল হয়ে যাবে, জায়গাটি গরম হবে, ফুলে যাবে এবং সবশেষে ব্যথার উদ্রেক করবে। এই সবগুলো কিন্তু ইনফ্ল্যামেশনের লক্ষণ। ইনফ্ল্যামেশন বা ক্ষতটা স্থানটা কি হবে, লাল হবে, গরম হবে, ফুলে যাবে। এইভাবে একটা আবরণী বা বাউন্ডারি তৈরি করে ফেলে। এভাবে মাস্ট কোষ এবং বেসোফিলের ক্ষরণের মাধ্যমে একটি প্রদাহ সৃষ্টি করে। প্রদাহ, যেটাকে আমরা বাংলায় প্রদাহ বলি, ইংরেজিতে বলি ইনফ্ল্যামেশন। তখন সংক্রমণ আর অন্যদিকে ছড়িয়ে পড়তে পারে না, সংক্রমণের বিস্তার রোধ হয়ে যায়, আর ছড়াতে পারে না। বুঝাইতে পারলাম কথাটা? হ্যাঁ, এইভাবে সংক্রমণের বিস্তারকে রুদ্ধ করে দেয়। এখন আমরা দেখব, এটা একটা গুরুত্বপূর্ণ, পরে বলছি কি আছে এর সাথে। হ্যাঁ, অ্যান্টিবডি ভার্সেস অ্যান্টিজেন পার্থক্য, তুলনা। ঠিক আছে, সরি। তো অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের যে পার্থক্য, এটি অনেক সময় পরীক্ষায় আসে। আমরা অ্যান্টিজেন সম্পর্কে জেনেছি, অ্যান্টিবডি সম্পর্কে জানলাম। তো এটি অনেক বইতে করে দেওয়া আছে, আমিও এক নজর তোমাদের দেখালাম। হ্যাঁ, এটি তোমরা এক নজর দেখবে এবং পরে হোমওয়ার্কের সময় এটি নিয়ে আরেকটু কথা বলছি। এখন আসি প্রতিরক্ষা ব্যবস্থায় টিকা বা ভ্যাকসিনের ভূমিকা। রোগ সৃষ্টির জন্য দায়ী ব্যাকটেরিয়া বা ভাইরাসকে আমরা যখন প্রশমিত করি, তাপ প্রয়োগ করে হোক, তেজস্ক্রিয় পদার্থ প্রয়োগ করে হোক, ফেনল বা কেমিক্যাল অ্যালকোহল এগুলো প্রয়োগ করে হোক, অর্থাৎ দুর্বল বা নিষ্ক্রিয় করে সেটাকে যদি মানবদেহের ভিতরে আমরা প্রবেশ করাতে পারি, তাহলে দেখা যাবে এক পর্যায়ে সে আর রোগ সৃষ্টি না করে বরং রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে। এগুলোই হচ্ছে এক ধরনের টিকা বা ভ্যাকসিন। এই যে দেখো, ডক্টর এডওয়ার্ড জেনার 1796 সালে সর্বপ্রথম গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। এই জন্যই বলা হয় তিনি হচ্ছেন ভ্যাকসিনেশনের জন্য সর্বপ্রথম তিনি এই গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। ওকে, তো উৎপাদনের ধরনের উপর ভিত্তিতে ভ্যাকসিনকে আমরা 5 ভাগে ভাগ করি, 5টা প্রকারে ভাগ করি। কি কি? যেমন দেখো, প্রথম ভাগটি হচ্ছে নিষ্ক্রিয় করা, অর্থাৎ রোগ সৃষ্টিকারী জীবাণুকে চাপ, তাপ, বিকিরণ, অ্যান্টিবায়োটিক এগুলো প্রয়োগ করে আমরা এটাকে নিষ্ক্রিয় করে ফেলতে পারি। যেমন বিভিন্ন ভ্যাকসিনকে আমরা এভাবে তৈরি করি। আমি যখন তোমাদের অণুজীব পড়িয়েছিলাম, একটা গল্প বলেছিলাম, আজকে আর সেই গল্পতে যাচ্ছি না, কারণ আরো দীর্ঘায়িত হয়ে যাবে। একটু শুধু মনে করিয়ে দিই, ওই যে সুবোধ বালক বানিয়ে ফেলেছিলে তুমি একটা বেয়াদব ছেলেকে, যে তোমার কাছে আম পেড়ে খেত, শুধু ঢিলে ঢিলে আম পেড়ে খেত। তুমি জাস্ট মাথায় বুঝ দিয়ে তাকে একটা মোটিভেশন দিয়ে বললে, ভাই রে, আম গাছ তো তোরও, তো তুইও আম দেখিস, তুইও খাবি, আমিও খাবো। এই যে মোটিভেশনের মাধ্যমে তোমার আম গাছের সুরক্ষা করেছিল, এরকম গল্প বলেছিলাম না? ঠিক একটা রোগ সৃষ্টিকারী জীবাণুকে আমরা কোনো না কোনো ভাবে নিষ্ক্রিয় করে বা প্রশমন করার মাধ্যমে তার রোগ সৃষ্টিকারী উপাদানগুলোকে নিষ্ক্রিয় করে যখন বডিতে প্রবেশ করায়, তখন সে আমাদের রোগ সৃষ্টি না করে বরং আরো রোগ প্রতিরোধ করতে পারে। দিস ইজ ভ্যাকসিন। তারপরে শক্তি হ্রাস করে, তার যে পরিমাণ শক্তি ছিল তার শক্তি দুর্বল, নিষ্ক্রিয় করে এই জীবিত জীবাণু দিয়েই কিন্তু এই ধরনের ভ্যাকসিন তৈরি করে। যেমন মিজলস, হাম, মামস, পানি বাসন্ত, টাইফয়েড এগুলো রোগের ভ্যাকসিন আমরা এইভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, আরেকটা হচ্ছে টক্সয়েড, অর্থাৎ জীবাণুর নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ, যেমন টিটেনাস, ডিপথেরিয়া, অর্থাৎ জীবাণুর বিষাক্ত যে অংশটুকু সেটি ব্যবহার করে, অর্থাৎ টক্সয়েড উপাদানটা দিয়েই আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি। কত মজার বিষয়! এই যে তোমার মজা বলতে, এইগুলো দিয়ে আমরা চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নতি করছি। যে বর্তমানে যে কোভিড-19 যে ভ্যাকসিনের জন্য ফাইজার দাবি করছে তাদের ভ্যাকসিন 95% কার্যকরী, আল্লাহ যেন তাই করে। যাই হোক, এগুলো কিন্তু এভাবে কোনো না কোনো ভাবে সাব-ইউনিট ব্যবহার করে হোক, বা তার প্রোটিন ব্যবহার করে হোক, বা তাকে নিষ্ক্রিয় করে হোক, বিষাক্ত উপাদান ব্যবহার করে হোক, তারা কিন্তু এগুলো তৈরির চেষ্টা করছে। আরেকটি হচ্ছে সাব-ইউনিট, জীবাণুর গাত্রের সামান্য অংশ, অর্থাৎ নির্দিষ্ট কিছু প্রোটিন থেকে উৎপন্ন করা হয়। যেমন হেপাটাইটিস ভাইরাসের টিকাগুলো এইভাবে, যেমন এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভ্যাকসিনগুলো এই ছোট্ট সাব-ইউনিট, সামান্য নির্দিষ্ট প্রোটিন, যেটা ক্যাপসিডের প্রোটিন, হ্যাঁ, ভাইরাসের বাইরের যে ক্যাপসিড, সেটি ব্যবহার করে কিন্তু করা হচ্ছে।
কিছু কিছু ক্ষেত্রে 2 বা ততোধিক উপাদান অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহের আবরণও হতে পারে, আবার বাহক প্রোটিনও হতে পারে। হ্যাঁ, যেমন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এর ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা এটাই দেখো এখানে চিহ্নিত করে দেখাই। এইখানে 2টি উপাদান কনজুগেটেড অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহের বহিরাবরণ প্লাস তার যে বাহক প্রোটিন দুটোই ব্যবহার করা হয়, এই জন্য কনজুগেটেড সংযুক্ত উপাদান। হ্যাঁ, এই জন্য এই ভ্যাকসিনের নাম দিয়েছি আমরা এরকম। তো ভ্যাকসিনের সক্রিয়তার রূপরেখা যদি আমরা একটু দেখি, আগে বলেছি আজকে ক্লাসটা একটু দীর্ঘায়িত হবে। অধিকাংশ ভ্যাকসিনে রোগ সৃষ্টিকারী মৃত বা দুর্বল জীবাণু সামান্য পরিমাণে থাকে। হ্যাঁ, এখানে কোনো সক্রিয় জীবাণু থাকে না। তাই কোনো কোনো ভ্যাকসিনের জীবাণু একেবারে থাকে না। ওই কখনো এমন হতে পারে ওই দুর্বল করতে গিয়ে যদি একটু সফলতা থাকে তাহলে কিন্তু ভ্যাকসিন আবার রোগ সৃষ্টি করে ফেলতে পারে। তাহলে সেই ভ্যাকসিন কি ভালো মতো কার্যকরী হবে? এই জন্যই তো বারবার গবেষণা করতে করতে গবেষকরা ফেল হয়ে যাচ্ছেন, না এটা ঠিক মতো কার্যকরী নয়, এটা তাহলে আরো গবেষণা করতে হবে, আরো নিষ্ক্রিয় কিভাবে করা যায়। ঠিক আছে, এইভাবে গবেষকরা এই ভ্যাকসিনগুলো নিয়ে কাজ করছে। জীবাণুর অংশ বিশেষকে ভ্যাকসিন হিসেবে দেহে প্রবেশ করে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে ওই নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে অনাক্রম্য গড়ে তোলে। আসলে ভ্যাকসিন মানে কি জানো? একটা নির্দিষ্ট অ্যান্টিজেন বা জীবাণুর ছোট্ট একটি অংশ। ওই যে যেমন বললাম ছোট্ট বালককে তুমি সুবোধ বালক বানিয়ে ফেললে, অথচ সে সবচেয়ে বড় বেয়াদব ছিল, তোমার কাছে নাম বেড়ে খেত। ঠিক এভাবে ওই নির্দিষ্ট জীবাণুর একটি অংশ যেটিকে আমরা ভ্যাকসিন উৎপাদনের মাধ্যমে অর্থাৎ সেটাকে জীবাণুর বিরুদ্ধে কাজে লাগাতে পারি। তাহলে মানবদেহে অ্যান্টিবডি উৎপাদন দুভাবে হতে পারে, একটা হচ্ছে টিকা বা ভ্যাকসিন নিলে হতে পারে, আর একটা অসুস্থ হলেও হতে পারে। যেমন আমরা অসুস্থ, এই যে কোভিড-19 আক্রান্ত যারা, তাদের অনেকের বডিতে এই তোমার অ্যান্টিবডি তৈরি হয়েছে, যে জন্য তাদের বডি থেকে কি প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে, যেটা আমরা এর আগে সক্রিয় বা অর্জিত রূপরেখা বা প্রতিরক্ষার রূপরেখায় আমরা এই কথাটা বলেছিলাম। ঠিক আছে, তাহলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আগেই থেকে আমরা প্রতিরোধ যদি করতে পারি সেটি প্রতিরোধের চাইতে উত্তম, প্রতিকারের চাইতে উত্তম। তাহলে ভ্যাকসিন গ্রহণের ফলে সৃষ্ট অ্যান্টিবডি দীর্ঘদিন বা আজীবন কার্যকর থাকে এবং ভবিষ্যতে আসল জীবাণু অর্থাৎ ওই সেম জীবাণু যদি আসে তার থেকে কিন্তু দেহকে রোগমুক্ত রাখে। হ্যাঁ, যদি ওই জীবাণুটা আবার তার রূপ পরিবর্তন করে আসে, যেমন কোভিড-19 ভাইরাস কয়েকবার তার রূপ পরিবর্তন করে, সেই জন্য তো গবেষকরা তাকে চিনতে অসুবিধা হচ্ছে, বহুরূপী কখন কোন রূপ ধরে মানুষকে আক্রমণ করছে। এই জন্য তাকে ঠিক মতো আইডেন্টিফাই করে যে তার ভ্যাকসিন তৈরি করবে সেটাতে এখনো গবেষকরা হিমশিম খেয়ে যাচ্ছে। ওকে, কোন ভ্যাকসিন আছে যা একবার নিলে আজীবন কার্যকর থাকে, তবে মাঝে মাঝে বুস্টার ডোজ নিতে হয়। ওই যে অ্যান্টিভাইরাস দিয়ে আমরা ল্যাপটপে কম্পিউটারে যেমন আপডেট দিই ভাইরাসের, অ্যান্টিভাইরাসের, ঠিক কিছু কিছু এই ভ্যাকসিনেরও ওরকম আপডেট ডোজ বা বুস্টার ডোজ আছে, যেগুলো নিলে সেটি ওই যে জীবাণুর যদি পরিবর্তন হয় বা কোনো তোমার নতুন কিছু আক্রমণের সম্ভাবনা থাকে সেটি থেকেও রক্ষা পায়। হ্যাঁ, ভ্যাকসিন একক বা একাধিক রোগের জন্য হতে পারে, যেমন MMR, হ্যাঁ, অর্থাৎ মিসেলাস, মাম্পস, রুবেলা, 3টা রোগের সম্মিলিত ভ্যাকসিন। আসলে সকল মানুষ সমপরিমাণ ইমিউনিটি নিয়ে জন্মগ্রহণ করে না, সেজন্য শিশু বয়সে যদি কয়েকটি ভ্যাকসিন আমরা বাচ্চাদের দিয়ে দিতে পারি তাহলে সেগুলো থেকে আমরা সুরক্ষিত রাখতে পারি আমাদের বাচ্চাদেরকে। তো এরকম অনেকগুলো ভ্যাকসিন আছে, যেমন হেপাটাইটিস বি এর ভ্যাকসিন। হ্যাঁ, তারপরে এর যে বুস্টার ডোজ, এটা তোমরা প্রথম অধ্যায়েও পড়েছিলে, আমি জাস্ট এক নজরে একটু করে দেখিয়ে যাচ্ছি। এটা তোমাদের যে সব বইতে আছে তা নয়, আমি একটু এক নজরে একটু দেখিয়ে চলে যাই। দেখো, তারপরে পোলিওর ভ্যাকসিন, হ্যাঁ, OPV যেটাকে বলি আমরা, ওরাল পোলিও ভ্যাকসিন, মুখে খাওয়ানো হয় জন্মের পর পরে। এরপর আবার দেখো এই যে জন্মের পর থেকে 6 সপ্তাহ পর্যন্ত দিতে হয়, তারপরে 6 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে। এটা আমাদের জাতীয়ভাবে কিন্তু সরকারিভাবে এই ওরাল পোলিও ভ্যাকসিন এটি কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে, বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে যাতে আমাদের পোলিও থেকে আমরা মুক্ত থাকতে পারি। তারপরে BCGর ভ্যাকসিন, DPT ভ্যাকসিন, হ্যাঁ, ডিপথেরিয়া, পারটেসিস, হুপিং কাশি বা টিটেনাস, এগুলোর যে ভ্যাকসিনগুলো আমাদের দেশে প্রচলিত আছে। তো DPT, তারপরে তোমার এই টিকার যে প্রথম বুস্টার ডোজ এবং ফাইনালি ডোজ, এগুলো এক নজর আমি দেখিয়ে যাচ্ছি, তোমরা প্রয়োজনে ভিডিওটা আটকে পজ করে এগুলো প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা মানে তোমার জানার জন্য বা বোঝার জন্য। হ্যাঁ, যেমন হামের টিকা, টাইফয়েডের টিকা, হ্যাঁ, তারপরে রোটা ভাইরাসের টিকা, এগুলো কিন্তু আবার সরকারিভাবে দেওয়া হয় না, এগুলো কিন্তু তোমাকে ওই যেমন রোটা ভাইরাস, এটা ডায়রিয়ার টিকা, হ্যাঁ, এটি আলাদাভাবে কিনে নিয়েই ব্যবহার করতে হবে। এরকম কিছু ভ্যাকসিন আমাদের দেশে আছে, বাজারে আছে। যেমন নিউমোকক্কাল ভ্যাকসিন, এটা কি করে নিউমোনিয়া বা অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে
এই শিশুদের মৃত্যুর হার যেটি বাড়ছে সেটা থেকে আমরা বাচ্চাদেরকে সুরক্ষা দিতে পারি। এই নিউমোকক্কাল ভ্যাকসিনের এইরকম কিছু ডোজ আছে বা কিছু টিকার ব্যবস্থা আছে, কিভাবে আমরা এটাকে দিতে পারি। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, হ্যাঁ, ফ্লু রোগ যেগুলো, এগুলো বিভিন্ন ভ্যাকসিন আমরা ছোঁয়াচে রোগ হিসেবে, যেহেতু একদিনের দেহ থেকে আরেকজনের দেহে হাঁচি কাশি নাকে জল পড়া এগুলো দিয়ে ছড়াতে পারে, এই জন্য আমরা বাচ্চাদের যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিই সেটি থেকেও আমরা তাদেরকে রক্ষা করতে পারি। চিকেন পক্সের ভ্যাকসিন, হ্যাঁ, এটি একটি যেটাকে আমরা জল বসন্ত বা চিকেন পক্স বলে থাকি। হ্যাঁ, জন্মের 5 দিনের মাঝে এই রোগ হলে মারাত্মক ভাইরোনিয়াও হতে পারে, এর জন্য বাচ্চার মৃত্যুও ঘটতে পারে। তো যদি আমরা শিশুর জন্মের 12 মাস পরে এবং 4 থেকে 12 বছরের মাঝে দুটো টিকা দিই, তাহলে ভবিষ্যতে আর এটি থেকে মানে তার এই রোগ আর হচ্ছে না। এখন শেষে আমাদের একটি আলোচনা রয়েছে, সেটি হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থায় স্মৃতিকোষের ভূমিকা। স্মৃতিকোষ, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, মেমোরি সেল। এই আলোচনা দিয়ে আজকের এই চ্যাপ্টার শেষ করব। দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় স্মৃতিকোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো অ্যান্টিজেনকে চিহ্নিত করে এবং মোকাবেলা করে। স্মৃতিকোষ কি দেখো, লিম্ফোসাইট নামক অদানাদার শ্বেতকণিক, এটা আবার দুই রকম আছে, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা বি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইট প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং জীবাণুকে আক্রমণ করে গ্রাস করে, আর বি লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপাদন করে, যেটা জীবাণুকে সব নিষ্ক্রিয় বা ধ্বংস করে। এদের আবার কিছু কোষ আছে যেগুলো জীবাণুকে চিনে রাখে। জীবাণুকে আমি সহজ উদাহরণ দিই। মনে করো তুমি যদি কোনো শত্রুর দ্বারা আক্রান্ত হও, পরে যদি সে তোমাকে আবারও আক্রমণ করতে আসে, তুমি কি তাকে চিনে রাখবে না? তুমি তাকে আক্রমণ করতে দেবে? বরং তোমার হাত কাছে লাঠি সোটা যায় থাকে, এই তুই একবার আমাকে আক্রমণ করছিস, তুই একবার আমাকে পিটাইছিস, আয় আমি তোরে এবার দিচ্ছি, তাই না? ঠিক মেমোরি সেলগুলো এভাবেই কাজ করে। দেখো আমি পরের স্লাইডের কথাগুলো। অর্থাৎ স্মৃতিকোষের প্রধান ভূমিকা হচ্ছে দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করা বা অনুপ্রবেশিত জীবাণুর বিরুদ্ধে দেহে এক ধরনের অনাক্রম্য গড়ে তোলা। এটি যেমন হয়, প্রথমবার কোনো জীবাণু যদি আমাদের দেহে আক্রমণ করে, তখন আমরা কিন্তু ওই জীবাণু দ্বারা আক্রান্ত হই বা অসুস্থ হয়ে পড়ি। এই যে আমাদের বডি ওই জীবাণুতে সাড়া দিয়ে আমরা যে অসুস্থ হয়ে গেলাম, এটাকে বলা হয় প্রাইমারি সাড়া, ঠিক আছে? আর যখন ওই জীবাণু দ্বিতীয়বার আবার আসে, তখন ওই যে চিনে রাখে স্মৃতি কথা, ওই যে মেমোরি সেলগুলো দেখে বুঝতে পারে যে এই তুই তো একবার আক্রমণ করে গেছিস, আবার আসছিস, তখন ওই মেমোরি সেলগুলো দ্রুততার সাথে সাড়া দিয়ে আমাদের দেহকে সুরক্ষা দেয়। অর্থাৎ একবার আমরা আক্রান্ত হলে দ্বিতীয়বার ওই জীবাণু যখন আমাদেরকে আক্রমণ করতে আসে, আক্রমণ করার চেষ্টা করে, আমাদের বডির সৈনিকগুলো ওদেরকে লড়াই করে মেরে ফেলে, কিন্তু আমরা বুঝতেই পারি না, আমরা টেরই পাই না। অনেক সময় দেখা যায়, দেখো যে ছোট বাচ্চা কাচ্চা কিন্তু বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে, সর্দি কাশি হাসি, কিন্তু আমরা যারা বড়রা আছি তারা আক্রান্ত হচ্ছি না। তার মানে কি ওই ছোট বাচ্চার কাছেই খালি জীবাণুটা আসছে, আমার কাছে আসেনি? আমার কাছে এসেছিল অনেক আগে, তখন আমি অসুস্থ হয়েছিলাম। এখন ওই ছোট বাচ্চা বডিতে তাকে চেনার জন্য প্রয়োজনীয় তোমার স্মৃতিকোষ তৈরি হয়নি, তাই সে আক্রান্ত হয়েছে। পরে ওই ভাইরাস যখন আবার তার কাছে আসবে, তখন কিন্তু আর সে আক্রান্ত হবে না। এইভাবে এই মেমোরি সেল বা স্মৃতিকোষ আমাদের দেহে দ্বিতীয়বার কোনো জীবাণুর প্রবেশ ঘটলে তখন তাদের বিরুদ্ধে দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে, এই তুই একবার আক্রমণ করছিস, আবার আসছিস, তখন তাকে প্রতিরোধ করতে পারে। আমার মনে হয় তোমাদের বিষয়টা বুঝাইতে পেরেছি। আজকে অনেক দীর্ঘ কথা হয়েছে। এখন আমি একটু বাড়ির কাজ দিয়ে বিদায় নেব। কি বাড়ির কাজ দেব? আমরা যে অ্যান্টিবডি সিস্টেম পড়লাম, অ্যান্টিবডির গঠন দেখলাম, হ্যাঁ, একটা অ্যান্টিবডির চিহ্নিত চিত্র যেন তুমি সুন্দর করে আঁকিয়ে তার ছবি তুলে পেজে যেন আপলোড করো বা আমাকে মেসেঞ্জারে দাও, ওকে? আরেকটি কাজ দেব, তোমরা মনে হয় ধারণা করছিলে, হ্যাঁ, অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের মধ্যে তুলনা করবে ছক আকারে, একদিকে অ্যান্টিবডি একদিকে অ্যান্টিজেন, সুন্দর করে ছক করে তুলনা করে ছবি তুলে আপলোড করবে। কারণ এই দুটো বিষয় তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখবে, পরীক্ষায় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই বেশিরভাগ আমি হোমওয়ার্ক দিই। শুধু আমি নয়, সকল স্যাররাই হয়তো সেগুলোই দিতে চান। শুধু পরীক্ষার জন্য না, আমাদের বডির জন্য গুরুত্বপূর্ণ এগুলো। যেগুলো মানে বাস্তবতার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ, সেগুলোই কিন্তু আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ওকে? তো শেষের স্লাইডটা দেখিয়ে বিদায় নিই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো। তোমাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।